আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করল জ্বালানিবাহী ৮টি জাহাজ। কমার্সে নারী উদ্যোক্তাদের দাপুটে পদচারণা, সোশ্যাল মিডিয়াকে উপার্জনের হাতিয়ার করে গড়ে তুলেছেন নতুন পরিচয়। সংকটে পোল্ট্রি শিল্প, উৎপাদন খরচ তুলতে পারছেন না প্রান্তিক খামারিরা, পুঁজি হারিয়ে ঋণের জালে অনেকে। সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফেরানোর পক্ষে নিরাপত্তা বিশ্লেষকরা। দীর্ঘদিন বাইরে থাকলে সামরিক ও সিভিল দুই প্রশাসনই হয় ক্ষতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রাম সমুদ্র বন্দরের জলসীমায় জ্বালানিবাহী ৮টি জাহাজ প্রবেশ করেছে। বন্দরে পৌঁছানো এবং পথে থাকা এসব জাহাজের মধ্যে 5টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং 2টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং 1টিতে মোনো ইথিলিন গ্লাইকল এমইজি রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঠিক এমন সময় বন্দরে এসেছে এসব জাহাজ। হরমুজ প্রণালী বন্ধের আগে সব জাহাজ চট্টগ্রাম পৌঁছাতে শুরু করে। 28শে ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ফলে বিশ্বজুড়ে তেল এবং এলএনজি সরবরাহের 20% ঝুঁকির মুখে পড়েছে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। সহকর্মী শহীদুল সুমন আছেন। সুমন, খালাস কার্যক্রম সম্পর্কে সর্বশেষ কি আপডেট আছে আপনার কাছে? স্মৃতি, এখনো পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এই বিষয়ে আসলে কোনো ধরনের কথাই তারা বলছেন না। তারা আসলে ঢাকার যেই মূল যে মন্ত্রণালয় কিংবা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দিকেই আসলে বলছেন যে তারা এই বিষয়ে বিস্তারিত বলবে। তবে বন্দর কর্তৃপক্ষ যে 8টি জাহাজ এলপিজি এলএনজি নিয়ে আসলে চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসেছে সেই বিষয়ে আসলে বিস্তারিত কথা বলার জন্য আসলে দুপুর 2টোয় সাংবাদিকদের সময় দিয়েছে। হয়তো সেখান থেকে আমরা এই জ্বালানিগুলো কখন খালাস হবে এবং কতটুকু এসেছে সেই বিষয়গুলো আসলে বিস্তারিত জানতে পারবো। আপনি দেখছেন আমি এই মুহূর্তে বন্দর এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের খুব প্রথাগত 8টা 5টার অফিস কিংবা 4 দেয়ালের গৃহস্থালী সবকিছুর ঊর্ধ্বে উঠে নারীরা এখন নিজেদের মেলে ধরেছেন ডিজিটাল প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়াকে কেবল বিনোদন নয় বরং উপার্জনের হাতিয়ার করে গড়ে তুলেছেন নতুন পরিচয়। নারী দিবস উপলক্ষে দেশের এমন কয়েকজন অদম্য নারীর সফলতার গল্প নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। ফারজানা আক্তার পেশায় ছিলেন একজন পুরোদস্তুর সাংবাদিক। কলম ছেড়ে আজ তিনি হাতে তুলে নিয়েছেন মাছের ডালা। তবে কোনো কাঁচা বাজারে নয়, তার এই বাজারটি অনলাইন ভিত্তিক। সাহসিকতার সাথে চাকরি ছেড়ে শুরু করেছিলেন মাছের ব্যবসা। আজ তিনি কেবল নিজেই স্বাবলম্বী নন, তার তত্ত্বাবধানে কাজ করছেন 70 জন কর্মী। যেহেতু ডিজিটাল মাধ্যমের দিকে মানুষ আস্তে আস্তে এগুচ্ছে, এটা সামনের দিনে হয়তো অনেক বেশি স্প্রেড হবে। তো সে কারণে আমার কাছে মনে হলো যে প্রথাগত পদ্ধতির বাহিরে আমি একটা নতুন কিছু শুরু করি। অন্যদিকে সংসার আর মাতৃত্বকে সামলে নিজেকে হারিয়ে যেতে দেননি সাবিহা আফরিদ শ্রাবণী। ঘরবন্দি সময়টাতে একঘেয়েমি কাটাতে শুরু করেছিলেন পোশাকের ব্যবসা। আজ সেই শখের ব্যবসায়ী তাকে এনে দিয়েছে আর্থিক স্বাধীনতা ও পরিচিতি। অনেকেই প্রশ্ন করে যে বাসায় বসে কাজ করা এটা তো খুব কঠিন কিছু না, কিন্তু ফ্যামিলি মেনটেন করে বাচ্চাদেরকে নিয়ে সব মিলে কাজ করা এটা কিন্তু আসলেই একটা চ্যালেঞ্জিং। বাট আমি তারপরেও বলবো মেয়েরা পারে না এমন কিছু নেই, চেষ্টা করলেই সব কিছু সম্ভব। শুধু ব্যবসা নয়, সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের মতামত কিংবা জীবন দর্শন শেয়ার করে অনেকে হয়ে উঠেছেন প্রভাবশালী ইনফ্লুয়েন্সার। কুড়াচ্ছেন মানুষের ভালোবাসা, সাথে সাথে নিশ্চিত করছেন আর্থিক সচ্ছলতা। ব্যাক ইন 2014-15 দিকে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করা শুরু করলাম। তো ওই আমার ফ্রেন্ডরাই কয়েকজন দেখতো হঠাৎ করে দেখা যাচ্ছে যে 17-18 দিকে মানুষজন কন্টেন্ট একটা দুইটা অনেক বেশি ভাইরাল হয়ে গেল। তারপর পিপল স্টার্টেড ফলোয়িং মি, দেখা শুরু করলো। আর আমি তো আসলে কন্টেন্ট বানাই যে শুধু বানানোর জন্য তা না, শুধু দেশের প্রায় 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্পে অস্তিত্ব সংকটে পড়েছেন প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচের তুলনায় কম দামে ডিম এবং মুরগি বিক্রি করতে বাধ্য হওয়াতে অনেকেই পুঁজি হারিয়ে ঋণের জালে জড়াচ্ছেন। কেউ কেউ খামার বন্ধ করে পেশা বদল করেছেন, কেউ বা আবার টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে। টাঙ্গাইলের বিভিন্ন এলাকার খামার ঘুরে আরও জানাচ্ছেন এই ব্যাপারে আমাদের সহকর্মী তাসনুল ইসলাম। ছবি তুলেছেন সেখানে নাহিদ হোসেন। খামার ভর্তি শত শত মুরগি,
ডিমের উৎপাদনও স্বাভাবিক। যে কোনো খামারের জন্য এ এক স্বপ্নের মতো ব্যাপার। তবে 2 খামারে মোট 20,000 মুরগি থাকার পরও মন ভালো নেই টাঙ্গাইলের ভুয়াপুরের এই খামারের। ব্যবসার অভিজ্ঞতা 2 যুগের হলেও ঋণের বোঝায় রীতিমতো জর্জরিত তিনি। মনে হচ্ছে যে যেটা হবে যে আমাদের যে সামনের দিনগুলো যেটা আছে বাজার দিয়ে অবস্থায় থাকে, নয় আমাদের খামার বন্ধ করতে হয়। খামারটা বন্ধ করলে দেখা যায় ঋণের দায় বাঁচবো না হলে আপনার মনে করেন যে কোনো একটা নয় আমার জীবন যাইতে হবে। এই খামারটির কথাই বলা যাক। খুব বেশি দিন হয়নি বন্ধ হয়েছে ব্যবসা। এই গল্পটাই এখন বাস্তব বহু প্রান্তিক খামারির বেলায়। এই জেলাতেই এমন উদ্যোক্তা আছেন যিনি দেউলিয়া আর ঋণগ্রস্ত হয়ে রীতিমতো নিজেদের দক্ষতা বৃদ্ধি ও সিভিল প্রশাসনের সক্ষমতার স্বার্থে সশস্ত্র বাহিনীর স্ব ইউনিটে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ব্যারাকের বাইরে থাকলে সামরিক ও সিভিল উভয় প্রশাসন একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। রিয়াজ রাহানের রিপোর্টে দেখুন বিস্তারিত। উত্তাল জুলাই 2024। একদিকে ছাত্র জনতা, অপরদিকে তৎকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। রক্তক্ষয়ী এমন সংঘাতের দিনে ইনেট টু সিভিল পাওয়ার বা সাংবিধানিক ক্ষমতা বলে সশস্ত্র বাহিনী মোতায়েন করে সরকার। রুটিন করে প্রায় 30,000 সদস্য দায়িত্ব পালন করে সারা দেশে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই সামাল দেয় সশস্ত্র বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রায় 1.5 বছরের মাথায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো ধরনের প্রাণহানি ছাড়াই অনুষ্ঠিত হয়, যাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল সশস্ত্র বাহিনীর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার উন্নতিতে যেমন দারুণ ভূমিকা আছে সশস্ত্র বাহিনীর, তেমনি দীর্ঘ সময় সিভিল প্রশাসনের সঙ্গে মোতায়েন থাকলে সামরিক ও সিভিল দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয় সমানভাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সিভিল প্রশাসনকে দিয়ে উন্নয়ন ঘটাতে হবে। দেখুন, একটা দেশ মাসের পর মাস, বছরের পর বছর তো সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা উদ্ধারের দায়িত্ব দিয়ে থাকতে পারে না। প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন হলো রাষ্ট্রের প্রতিরক্ষা, এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী খুব বেশি বড়ও না। সরকার যত তাড়াতাড়ি পারে লোকাল গভর্নমেন্ট যে ইয়েগুলি ইলেকশনসগুলি যেমন ইউনিয়ন এবং উপজেলা এগুলি যদি তাড়াতাড়ি দিয়ে দিতে পারে, বিকজ এরা যে এই যে আমাদের যারা নাকি ইলেক্টেড গভর্নমেন্ট অ্যাট দ্য লোয়ার লেভেল বা গ্রাসরুট লেভেলে দে আর ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চেইন অফ কমান্ড মেনটেন করা। এনারা যদি যত তাড়াতাড়ি প্লেস হবে তত তাড়াতাড়ি কিন্তু সরকারের জন্য ইজি হবে যে ল অ্যান্ড অর্ডারটা সিচুয়েশনটা মেনটেন করা। সাংবিধানিক ক্ষমতা বলে যেহেতু স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে কোনো সময় মোতায়েনের সুযোগ আছে, সেহেতু এখনই